একাদশতম পর্ব নিখিলেশের আত্মকথা। পঞ্চু স্ত্রী যক্ষায় ভুগে ভুগে মরেছে। পঞ্চুকে প্রায়শ্চিত্ত করতে হবে। সমাজ হিসেব করে বলেছে খরচ লাগবে 23.5 টাকা। আমি রাগ করে বললুম, নাই বা করলি প্রায়শ্চিত্ত, তোর ভয় কিসের? সে ক্লান্ত গরুর মতো তার ধৈর্য ভারপূর্ণ চোখ তুলে বললে, মেয়েটি আছে, বিয়ে দিতে হবে, আর বউয়ের তো গতি করা চাই। আমি বললুম, পাপী যদি হয়ে থাকে এতদিন ধরে তার প্রায়শ্চিত্ত তো কম হয়নি। সে বললে, আগে কম কি, ডাক্তার খরচায় জমি জমা কিছু বিক্রি আর বাকি সমস্ত বন্ধক পড়ে গেছে, কিন্তু দান দক্ষিণে ব্রাহ্মণ ভোজন না হলে তো খালাস পাইনে। তর্ক করে কি হবে, মনে মনে বললুম যে ব্রাহ্মণ ভোজন করে তাদের পাপের প্রায়শ্চিত্ত কবে হবে? একে তো পঞ্চু বরাবরই উপবাসের ধার ঘেঁষে কাটিয়েছে, তার উপরে এই স্ত্রীর চিকিৎসা এবং সৎকার উপলক্ষে সে একেবারে অগাধ জলে পড়ল। এই সময় কোনো রকম করে একটা সান্ত্বনা পাবার জন্যে সে এক সন্ন্যাসী সাধুর চেলাগিরি শুরু করলে। তাতে হলো এই, তার ছেলে মেয়েরা যে খেতে পাচ্ছে না সেইটে ভুলে থাকবার একটা নেশায় সে ডুবে রইল। বুঝে নিলে সংসারটা কিছুই না, সুখ যেমন নেই তেমনি দুঃখটাও স্বপ্ন মাত্র। অবশেষে একদিন রাত্রে ছেলে মেয়ে চারটিকে ভাঙা ঘরে ফেলে রেখে সে বৈরাগী হয়ে বেরিয়ে চলে গেল। এসব কথা আমি কিছুই জানতুম না। আমার মনটার মধ্যে তখন সুরাসুরের মন্থন চলছিল। মাস্টার মশাই যে পঞ্চুর ছেলে মেয়েগুলিকে নিজের বাসায় রেখে মানুষ করছেন সেই কথাও আমাকে জানাননি। তখন তার নিজের ছেলে তার বউকে নিয়ে রেঙ্গুনে চলে গেছে। ঘরে তিনি একলা, তাঁর আবার সমস্ত দিন স্কুল। এমনি করে 1 মাস যখন কেটে গেছে, তখন একদিন সকালবেলায় পঞ্চু এসে উপস্থিত। তার বৈরাগ্যের ঘোর ভেঙেছে যখন তার বড় ছেলে মেয়ে দুটি তার কোলের কাছে মাটির উপর বসে তাকে জিজ্ঞাসা করলে, বাবা তুই কোথায় গিয়েছিলি? সব ছোট ছেলেটি তার কোল দখল করে বসলে, আর সেজ মেয়েটি পিঠের উপর পড়ে তার গলা জড়িয়ে ধরলে। তখন কান্নার পর কান্না, কিছুতে তার কান্না থামতে চায় না। বলতে লাগলো, মাস্টার বাবু এগুলোকে দুবেলা পেট ভরে খাওয়াবো সে শক্তিও নেই, আবার এদের ফেলে রেখে দৌড় মারবো সে মুক্তিও নেই, এমন করে বেঁধে মার কেন? আমি কি পাপ করেছিলাম? এদিকে যে ব্যবসাটুকু ধরে কোনো মতে তার দিন চলছিল তার সূত্র ছিন্ন হয়ে গেছে। প্রথম দিন কতক ওই যে মাস্টার মশাইয়ের ওখানে সে বাসা পেলে সেইটাকেই সে টেনে চলতে লাগলো। তার নিজের বাড়িতে নড়বার নাম করতেও চায় না। শেষকালে মাস্টার মশাই তাকে বললেন, পঞ্চু তুমি বাড়িতে যাও, নইলে তোমার ঘর দুয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি, তুমি কাপড়ের ব্যবসা করে অল্প অল্প করে শোধ দিও। প্রথমটা পঞ্চুর মনে একটু খেদ হলো, মনে করলে দয়া ধর্ম বলে একটা জিনিস জগতে নেই। তারপরে টাকাটা নেবার বেলায় মাস্টারমশাই যখন হ্যানেনাট লিখিয়ে নিলেন, তখন ভাবলেন সত্য করতে হবে, এমন উপকারের মূল্য কি? মাস্টারমশাই কাউকে বাইরের দিকে দান করে ভিতরের দিকে ঋণী করতে নিতান্ত নারাজ। তিনি বলেন, মনের ইজ্জত চলে গেলে মানুষের জাত মারা যায়। হ্যান্ডেনাটে টাকা নেওয়ার পর পঞ্চু মাস্টারমশাইকে খুব বড় করে প্রণাম করতে আর পারলে না। পায়ের ধুলোটা বাদ পড়ল। মাস্টারমশাই মনে মনে হাসলেন। তিনি প্রণামটা খাটো করতে পারলেই বাঁচেন। তিনি বলেন, আমি শ্রদ্ধা করব, আমাকে শ্রদ্ধা করবে, মানুষের সঙ্গে এই সম্বন্ধই আমার খাঁটি, ভক্তি আমার পাওনার অতিরিক্ত। পঞ্চু কিছু ধুতি শাড়ি কিছু শীতের কাপড় কিনে আনিয়ে চাষিদের ঘরে ঘরে বেচে বেড়াতে লাগলো। নগদ দাম পেত না বটে, তেমনি কিছু বা ধান, কিছু বা পাট, কিছু বা অন্য ফসল যা হাতে হাতে আদায় করে আনতো সেটা দামে কাটা যেত না। 2 মাসের মধ্যেই সে মাস্টারমশাইয়ের এক কিস্তি সুদ এবং আসলের কিছু শোধ করে দিলে, এবং এই ঋণ শোধের অংশ প্রণামের থেকে কাটান পড়ল। পঞ্চু নিশ্চয় মনে করতে লাগলো, মাস্টারমশাইকে সে যে একদিন গুরু বলে ঠাউরেছিল, ভুল করেছিল, লোকটার কাঞ্চনের প্রতি দৃষ্টি আছে। এই রকমে পঞ্চুর দিন চলে যাচ্ছিল। এমন সময় স্বদেশীর বান খুব প্রবল হয়ে এসে পড়ল। আমাদের এবং আশপাশের গ্রাম থেকে যেসব ছেলে কলকাতা স্কুলে কলেজে পড়তো তারা ছুটির সময় বাড়ি ফিরে এলো।
তাদের অনেকে স্কুল কলেজ ছেড়ে দিল। তারা সবাই সন্দীপকে দলপতি করে স্বদেশী প্রচারে মেতে উঠল। এদের অনেকেই আমার অবৈতনিক স্কুল থেকে এন্ট্রেন্স পাস করে গেছে। অনেককেই আমি কলকাতায় পড়বার বৃত্তি দিয়েছি। এরা একদিন দল বেঁধে আমার কাছে এসে উপস্থিত। বললে আমাদের সুখ শহরের হাট থেকে বিলিতি সুতো, যা পার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। আমি বললাম সে আমি পারবো না। তারা বললে কেন, আপনার লোকসান হবে? বুঝলুম কথাটা আমাকে একটু অপমান করে বলবার জন্যে। আমি বলতে যাচ্ছিলাম আমার লোকসান নয়, গরিবের লোকসান। মাস্টার মশাই ছিলেন, তিনি বলে উঠলেন, হ্যাঁ ওর লোকসান বই কি, সে লোকসান তো তোমাদের নয়। তারা বললে দেশের জন্যে। মাস্টার মশাই তাদের কথা চাপা দিয়ে বললেন, দেশ বলতে মাটি তো নয়, এই সমস্ত মানুষই তো। তা তোমরা কোনোদিন একবার চোখের কোণে এদের দিকে তাকিয়ে দেখেছ? আর আজ হঠাৎ মাঝখানে পড়ে এরা কি নুন খাবে আর কি কাপড় পরবে তাই নিয়ে অত্যাচার করতে এসেছ? এরা সইবে কেন, আর এদের সইতে দেব কেন? তারা বললে আমরা নিজেরাও তো দিশি নুন, দিশি চিনি, দিশি কাপড় ধরেছি। তিনি বললেন, তোমাদের মনে রাগ হয়েছে, জেদ হয়েছে, সেই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, তোমরা 2 পয়সা বেশি দিয়ে দিশি জিনিস কিনছো। তোমাদের সেই খুশিতে ওরা তো বাধা দিচ্ছে না, কিন্তু ওদের তোমরা যা করাতে চাচ্ছ সেটা কেবল জোরের উপরে। ওরা প্রতিদিনই মরণ বাঁচনের টানাটানিতে পড়ে ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে কেবলমাত্র কোনো মতে টিকে থাকবার জন্যে। ওদের কাছে 2 পয়সার দাম কত সে তোমরা কল্পনাও করতে পারো না। ওদের সঙ্গে তোমাদের তুলনা কোথায়? জীবনের মহলে বরাবর তোমরা এক কোঠায়, ওরা আর এক কোঠায় কাটিয়ে এসেছে। আর আজ তোমাদের দায় ওদের কাঁধের উপর চাপাতে চাও? তোমাদের রাগের ঝাল ওদের দিয়ে মিটিয়ে নেবে? আমি তো একে কাপুরুষতা মনে করি। তোমরা নিজে যত দূর পর্যন্ত পারো করো, মরণ পর্যন্ত আমি বুড়ো মানুষ, নেতা বলে তোমাদের নমস্কার করে পিছনে পিছনে চলতে রাজি আছি। কিন্তু ওই গরিবদের স্বাধীনতা দলন করে তোমরা যখন স্বাধীনতার জয় পতাকা আস্ফালন করে বেড়াবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় সেও স্বীকার। তারা প্রায় সকলেই মাস্টারমশাইয়ের ছাত্র। স্পষ্ট কোনো কটু কথা বলতে পারল না, কিন্তু রাগে তাদের রক্ত গরম হয়ে বুকের মধ্যে ফুটতে লাগলো। আমার দিকে চেয়ে বললে, দেখুন সমস্ত দেশ আজ যে ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাদের বাধা দেবেন? আমি বললাম, আমি বাধা দিতে পারি এমন সাধ্য আমার কি আছে? আমি বরং প্রাণপণে তার আনুকূল্য করব। MA ক্লাসের ছাত্রটি বাঁকা হাসি হেসে বললে, কি আনুকূল্যটা করেছেন? আমি বললুম, দিশি মিল থেকে দিশি কাপড়, দিশি সুতো আনিয়ে আমাদের হাটে রাখিয়েছি, এমনকি অন্য এলাকার হাটেও আমাদের সুতো পাঠাই। সে ছাত্রটি বলে উঠল, কিন্তু আমরা আপনার হাটে গিয়ে দেখে এসেছি, আপনার দিশি সুতো কেউ কিনছে না। আমি বললুম, সে আমার দোষ নয়, আমার হাটের দোষ নয়। তার একমাত্র কারণ সমস্ত দেশ তোমাদের ব্রত নেয়নি। মাস্টারমশাই বললেন, শুধু তাই নয়, যারা ব্রত নিয়েছে তারা বিব্রত করবারই ব্রত নিয়েছে। তোমরা চাও যারা ব্রত নেয়নি তারাই ওই সুতো কিনে যারা ব্রত নেয়নি এমন লোককে দিয়ে কাপড় বোনাবে, আর যারা ব্রত নেয়নি তাদের দিয়ে এই কাপড় কেনাবে। কি উপায়? না তোমাদের গায়ের জোরে আর জমিদারের পেয়াদার তাড়ায়। অর্থাৎ ব্রত তোমাদের, কিন্তু উপবাস করবে ওরা, আর উপবাসের পালন করবে তোমরা। সায়েন্স ক্লাসের ছাত্রটি বললে, আচ্ছা বেশ, উপবাসের কোন অংশটা আপনারাই নিয়েছেন শুনি। মাস্টারমশাই বললেন, শুনবে? দিশি মিল থেকে নিখিলের সেই সুতো নিখিলকেই কিনতে হচ্ছে। নিখিলই সেই সুতোয় জোলাদের দিয়ে কাপড় বোনাচ্ছে, তাঁতের স্কুল খুলে বসেছে। তারপরে বাবাজির যেরকম ব্যবসা বুদ্ধি, তাতে সেই সুতোয় গামছা যখন তৈরি হবে তখন তার দাম দাঁড়াবে কিংখাবের টুকরোর মতো। সুতরাং সে গামছা নিজেই কিনে উনি ওর বসবার ঘরের পর্দা খাটাবেন। সে পর্দায় ওর ঘরের আবরু থাকবে না। ততদিনে তোমাদের যদি ব্রত সাঙ্গ হয়, তখন দিশি কারুকার্যের নমুনা দেখে তোমরাই সবচেয়ে চেঁচিয়ে হাসবে। আর কোথাও যদি সেই রঙিন গামছার অর্ডার এবং আদর মেলে, সে ইংরেজের কাছে।
এতদিন ওর কাছে আছি, মাস্টারমশাইয়ের এমনতর শান্তিভঙ্গ হতে আমি কোনো দিন দেখিনি। আমি বেশ বুঝতে পারলাম কিছুদিন থেকে ওর হৃদয়ের মধ্যে একটা বেদনা নিঃশব্দে জমে আসছে। সে কেবল আমাকে ভালোবাসেন বলে। সেই বেদনাতেই ওর ধৈর্যের বাঁধ ভিতরে ভিতরে ক্ষয় করে দিয়েছে। মেডিকেল কলেজের ছাত্র বলে উঠল, আপনারা বয়সে বড়, আপনাদের সঙ্গে তর্ক আমরা করব না। তাহলে এক কথায় বলুন, আপনাদের হাট থেকে বিলিতি মাল আপনারা সরাবেন না। আমি বললাম, না, সরাবো না, কারণ সে মাল আমার নয়। MA ক্লাসের ছাত্রটি ঈষৎ হেসে বললে, কারণ তাতে আপনার লোকসান আছে। মাস্টারমশাই বললেন, হ্যাঁ, তাতে ওর লোকসান আছে, সুতরাং সে উনিই বুঝবেন। তখন ছাত্ররা সকলে উচ্চের স্বরে বন্দে মাতরম বলে চিৎকার করে বেরিয়ে গেল। এর কিছুদিন পরেই মাস্টারমশাই পঞ্চুকে আমার কাছে নিয়ে এসে উপস্থিত। ব্যাপার কি, ওদের জমিদার হরিশ কুণ্ডু পঞ্চুকে 100 টাকা জরিমানা করেছে। কেন? ওর অপরাধ কি? ও বিলিতি কাপড় বেচেছে। ও জমিদারকে গিয়ে হাতে পায়ে ধরে বললে, পরের কাছে ধার করা টাকায় কাপড় কখানা কিনেছে, এইগুলো বিক্রি হয়ে গেলেই ও এমন কাজ আর কখনো করবে না। জমিদার বললে, সে হচ্ছে না, আমার সামনে কাপড়গুলো পুড়িয়ে ফেলো, তবে ছাড়া পাবি। ও থাকতে না পেরে হঠাৎ বলে ফেললে, আমার তো সেই সামর্থ্য নেই, আমি গরিব, আপনার যথেষ্ট আছে, আপনি দাম দিয়ে কিনে নিয়ে পুড়িয়ে ফেলুন। শুনে জমিদার লাল হয়ে উঠে বললে, হারামজাদা, কথা কইতে শিখেছ বটে, লাগাও জুতি। এই বলে এক চোট অপমান তো হয়েই গেল, তারপরে 100 টাকা জরিমানা। এরাই সন্দীপের পিছনে পিছনে চিৎকার করে বেড়ায়, বন্দে মাতারাম। এরা দেশের সেবক। কাপড়ের কি হলো? পুড়িয়ে ফেলেছে। সেখানে আর কে ছিল? লোকের সংখ্যা ছিল না, তারা চিৎকার করতে লাগলো, বন্দে মাতারম। সেখানে সন্দীপ ছিলেন। তিনি এক মুঠো ছাই তুলে নিয়ে বললেন, ভাই সব, বিলিতি ব্যবসার অন্ত্যেষ্টি সৎকারে তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল। এই ছাই পবিত্র, এই ছাই গায়ে মেখে ম্যানচেস্টারের জাল কেটে ফেলে নাগা সন্ন্যাসী হয়ে তোমাদের সাধনা করতে বেরোতে হবে। আমি পঞ্চুকে বললাম, পঞ্চু, তোমাকে ফৌজদারি করতে হবে। পঞ্চু বললে, কেউ সাক্ষী দেবে না। কেউ সাক্ষী দেবে না? সন্দীপ? সন্দীপ? সন্দীপ তার ঘর থেকে বেরিয়ে এসে বললে, কি ব্যাপারটা কি? এই লোকটার কাপড়ের বস্তা ওর জমিদার তোমার সামনে পুড়িয়েছে, তুমি সাক্ষী দেবে না? সন্দীপ হেসে বললে, দেব বই কি, কিন্তু আমি যে ওর জমিদারের পক্ষে সাক্ষী। আমি বললাম, সাক্ষী আবার জমিদারের পক্ষে কি? সাক্ষী তো সত্যের পক্ষে। সন্দীপ বললে, যেটা ঘটেছে সেটাই বুঝি একমাত্র সত্য। আমি জিজ্ঞাসা করলুম, অন্য সত্যটা কি? সন্দীপ বললে, যেটা ঘটা দরকার, যে সত্যকে আমাদের গড়ে তুলতে হবে, সেই সত্যের জন্যে অনেক মিথ্যে চাই। যেমন মায়া দিয়ে এই জগৎ গড়া হচ্ছে, পৃথিবীতে যারা সৃষ্টি করতে এসেছে তারা সত্যকে মানে না, তারা সত্যকে বানায়। অতএব অতএব তোমরা যাকে মিথ্যে সাক্ষী বলো, আমি সেই মিথ্যে সাক্ষী দেব। যারা রাজ্য বিস্তার করেছে, সাম্রাজ্য গড়েছে, সমাজ বেঁধেছে, ধর্ম সম্প্রদায় স্থাপন করেছে, তারাই তোমাদের বাঁধা সত্যের আদালতে বুক ফুলিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে এসেছে। যারা শাসন করবে তারা মিথ্যেকে ডরায় না, যারা শাসন মানবে তাদের জন্যেই সত্যের লোহার শিকল। তোমরা কি ইতিহাস পড়োনি? তোমরা কি জানো না, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হচ্ছে, সেখানে মশলাগুলো সব মিথ্যে। জগতে অনেক খিচুড়ি পাকানো হয়েছে, এখন না গো, তোমরা খিচুড়ি পাকাবে কেন? তোমাদের টুঁটি চেপে ধরে খিচুড়ি গেলাবে, বঙ্গ বিভাগ করবে, বলবে তোমাদের সুবিধের জন্যেই শিক্ষার দরজা এঁটে বন্ধ করতে থাকবে, বলবে তোমাদেরই আদর্শ অত্যুচ্চ করে তোলবার সদভিপ্রায়। তোমরা সাধু হয়ে অশ্রুপাত করতে থাকবে, আর আমরা অসাধু হয়ে মিথ্যের দুর্গ শক্ত করে বানাবো। তোমাদের অশ্রু টিকবে না, কিন্তু আমাদের দুর্গও টিকবে। মাস্টারমশাই আমাকে বললেন, এসব তর্ক করবার কথা নয় নিখিল। আমাদের ভিতরেই এবং সকলের মূলেই যে একটি বিরাট সত্য আছে, এ কথা যে লোক নিজের ভিতর থেকে উপলব্ধি না করতে পারে, সে লোক কেমন করে বিশ্বাস করবে যে সেই অন্তরতম সত্যকেই সমস্ত আবরণ মোচন করে
প্রকাশ করাই মানুষের চরম লক্ষ্য, বাইরের জিনিসকে স্তূপাকার করে তোলা লক্ষ্য নয়। সন্দীপ হেসে উঠে বললে, আপনার এই কথা মাস্টারমশাইয়ের মতো কথাই হয়েছে। এসব কেবল বইয়ের পাতায় দেখা যায়, চোখের পাতায় দেখছি বাইরের জিনিসকে স্তূপাকার করে তোলাই মানুষের চরম লক্ষ্য। আর সেই লক্ষ্যকে যারা বড় রকম করে সাধন করছে তারা ব্যবসার বিজ্ঞাপনে প্রতিদিন বড় অক্ষরে মিথ্যা কথা বলে। তারা রাষ্ট্রনীতির সদর খাতায় খুব মোটা কলমে জাল হিসাব লেখে। তাদের খবরের কাগজ মিথ্যার বোঝাই জাহাজ। আর মাছি যেমন করে সান্নিপাতিক জ্বরের বীজ বহন করে, তাদের ধর্মপ্রচারকেরা তেমনি করে মিথ্যাকে ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়। আমি তাদেরই শিষ্য। আমি যখন কংগ্রেসের দলে ছিলাম তখন আমি বাজার বুঝে 8 সের সত্যে 15.5 সের জল মেশাতে কিছু মাত্র লজ্জা করিনি। আজ আমি সে দল থেকে বেরিয়ে এসেছি। আজও আমি এই ধর্মনীতিকেই সার জেনেছি যে সত্য মানুষের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ফল লাভ। মাস্টারমশাই বললেন, সত্য ফল লাভ। সন্দীপ বললে, হ্যাঁ, সেই ফসল মিথ্যের আবাদে তবে ফলে। পায়ের নিচের মাটি একেবারে চিরে গুড়িয়ে ধুলো করে দিয়ে তবে সেই ফসল ফলে। আর যা সত্য, যা আপনি জন্মায়, সে হচ্ছে আগাছা, কাঁটা গাছ। তার থেকেই যারা ফলের আশা করে তারা কীট পতঙ্গের দল। এই বলেই সন্দীপ বেগে বেরিয়ে চলে গেল। মাস্টারমশাই একটু হেসে আমার দিকে চেয়ে বললেন, জানো নিখিল, সন্দীপ অধার্মিক নয়, ও বিধার্মিক। ও অমাবস্যার চাঁদই বটে, কিন্তু ঘটনাক্রমে পূর্ণিমার উল্টো দিকে গিয়ে পড়েছে। আমি বললাম, সেই জন্যে চিরদিনই ওর সঙ্গে আমার মতের মিল নেই, কিন্তু ওর প্রতি আমার স্বভাবের আকর্ষণ আছে। ও আমার অনেক ক্ষতি করেছে, আরও করবে, কিন্তু ওকে আমি অশ্রদ্ধা করতে পারি না। তিনি বললেন, সে আমি ক্রমে বুঝতে পারছি। আমি অনেক দিন আশ্চর্য হয়ে ভেবেছি, সন্দীপকে এতদিন তুমি কেমন করে সহ্য করে আছো। এমনকি একদিন আমার সন্দেহ হয়েছে এর মধ্যে তোমার দুর্বলতা আছে। এখন দেখতে পাচ্ছি ওর সঙ্গে তোমার কথারই মিল নেই, কিন্তু ছন্দের মিল রয়েছে। আমি কৌতুক করে বললাম, মিত্রে মিত্রে মিলে অমিত্রাক্ষর। হয়তো আমাদের ভাগ্যকবি প্যারাডাইস লস্টের মতো একটা এপিক লিখবার সংকল্প করেছেন। মাস্টারমশাই বললেন, এখন পঞ্চুকে নিয়ে কি করা যায়? আমি বললাম, আপনি বলেছিলেন যে বিঘে কয়েক জমির উপর পঞ্চুর বাড়ি আছে, সেটাতে অনেক দিন থেকে ওর মৌরসী সত্ত্ব জন্মেছে। সেই সত্ত্ব কাটিয়ে দেবার জন্যে ওর জমিদার অনেক চেষ্টা করছে। ওর সেই জমিটা আমি কিনে নিয়ে সেইখানেই ওকে আমার প্রজা করে রেখে দিই। আর 100 টাকার জরিমানা, সে জরিমানার টাকা কিসের থেকে আদায় হবে? জমি যে আমার হবে। আর ওর কাপড়ের বস্তা আমি আনিয়ে দিচ্ছি। আমার প্রজা হয়ে ও যেমন ইচ্ছে বিক্রি করুক, দেখি ওকে কে বাধা দেয়। পঞ্চু হাত জোর করে বললে, হুজুর, রাজায় রাজায় লড়াই, পুলিশের দারোগা থেকে উকিল ব্যারিস্টার পর্যন্ত শকুনি গৃহিণীর পাল জমে যাবে। সবাই দেখে আমোদ করবে, কিন্তু মরবার বেলায় আমি মরব। কেন? তোর কি করবে? ঘরে আমার আগুন লাগিয়ে দেবে, ছেলে মেয়ে শুদ্ধ নিয়ে পুরব। মাস্টারমশাই বললেন, আচ্ছা, তোর ছেলে মেয়েরা কিছুদিন আমার ঘরেই থাকবে, তুই ভয় করিস নে। তোর ঘরে বসে তুই যেমন ইচ্ছে ব্যবসা কর, কেউ তোর গায়ে হাত দিতে পারবে না। অন্যের কাছে তুই হার মেনে পালাবি, এ আমি হতে দেব না। যত সইব বোঝা ততই বাড়বে। সেই দিনই পঞ্চুর জমি কিনে রেজিস্ট্রি করে আমি দখল করে বসলাম। তারপর থেকে ঝুঁটোপুটি চলল। পঞ্চুর বিষয় সম্পত্তি ওর মাতামহের। পঞ্চু ছাড়া তার ওয়ারিশ কেউ ছিল না, এই কথাই সকলের জানা। হঠাৎ কোথা থেকে এক মামি এসে জুটে জীবন সত্ত্বের দাবি করে তার পুটলি, তার প্যাটরা, হরিনামের ঝুলি এবং একটি প্রাপ্তবয়স্ক বিধবা ভাইজি নিয়ে পঞ্চুর ঘরের মধ্যে উপস্থিত। পঞ্চু অবাক হয়ে বললে, আমার মামি তো বহুকাল হলো মারা গেছে। তার উত্তর, প্রথম পক্ষের মামি মারা গেছে বটে, দ্বিতীয় পক্ষের অভাব হয়নি। কিন্তু মামার মৃত্যুর অনেক পরে যে মামি মরেছে, দ্বিতীয় পক্ষের তো সময় ছিল না। স্ত্রীলোকটি স্বীকার করলে দ্বিতীয় পক্ষটি মৃত্যুর পরের নয়, মৃত্যুর পূর্বের।
সতীনের ঘর করবার ভয় বাপের বাড়ি ছিল। স্বামীর মৃত্যুর পরে প্রবল বৈরাগ্যে সে বৃন্দাবনে চলে যায়। কুণ্ডু জমিদারের আমলারা এসব কথা কেউ কেউ জানে, বোধ করি প্রজাদেরও কারো কারো জানা আছে। আর জমিদার যদি জোরে হাঁক দেয় তবে বিবাহের সময় যারা নিমন্ত্রণ খেয়েছিল তারাও বেরিয়ে আসতে পারে। সেদিন দুপুরবেলা পঞ্চুর এই দুর্গ্রহ নিয়ে আমি যখন খুব ব্যস্ত আছি, এমন সময় অন্তঃপুর থেকে বিমলা আমাকে ডেকে পাঠালেন। আমি চমকে উঠলুম, জিজ্ঞাসা করলুম, কে ডাকছে? বললে, রানীমা। বড় রানীমা? না, ছোট রানীমা। ছোট রানী? মনে হলো 100 বছর ছোট রানী আমাকে ডাকেনি। বৈঠকখানা ঘরে সবাইকে বসিয়ে রেখে আমি অন্তঃপুরে চললুম। শোবার ঘরে বিমলাকে দেখে আরো আশ্চর্য হলুম। যখন দেখা গেল সর্বাঙ্গে বেশি নয়, অথচ বেশ একটু সাজের আভাস আছে। কিছুদিন এই ঘরটার মধ্যেও যত্নের লক্ষণ দেখিনি। সব এমন এলোমেলো হয়ে গিয়েছিল যে মনে হতো যেন ঘরটা শুদ্ধ অন্যমনস্ক হয়ে গেছে। ওরই মধ্যে আগেকার মতো আজ একটু পারিপাট্য দেখতে পেলুম। আমি কিছু না বলে বিমলার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলুম। বিমলার মুখ একটু লাল হয়ে উঠল। সে ডান হাত দিয়ে তার বাঁ হাতের বালা দ্রুত বেগে ঘোরাতে ঘোরাতে বললে, দেখো, সমস্ত বাংলাদেশের মধ্যে কেবল আমাদের এই হাটটার মধ্যেই বিলিতি কাপড় আসছে। এটা কি ভালো হচ্ছে? আমি জিজ্ঞাসা করলাম, কি করলে ভালো হয়? ওই জিনিসগুলো বের করে দিতে বলো না। জিনিসগুলো তো আমার নয়, কিন্তু হাট তো তোমার। হাট আমার চেয়ে তাদের অনেক বেশি যারা ওই হাটে জিনিস কিনতে আসে। তারা দিশি জিনিস কিনুক না। যদি কেনে তো আমি খুশি হব, কিন্তু যদি না কেনে সে কি কথা? ওদের এত বড় আস্পর্ধা হবে? তুমি হলে... আমার সময় অল্প, এ নিয়ে তর্ক করে কি হবে? আমি অত্যাচার করতে পারবো না। অত্যাচার তো তোমার নিজের জন্য নয়, দেশের জন্যে। দেশের জন্য অত্যাচার করা দেশের উপরেই অত্যাচার করা, সে কথা তুমি বুঝতে পারবে না। এই বলে আমি চলে এলুম। হঠাৎ আমার চোখের সামনে সমস্ত জগৎ যেন দীপ্যমান হয়ে উঠল। মাটির পৃথিবীর ভার যেন চলে গেছে। সে যে আপনার জীব পালনের সমস্ত কাজ করেও আপনার নিরন্তর বিকাশের সমস্ত পর্যায়ের ভিতরেও একটি অদ্ভুত শক্তির বেগে দিন রাত্রিকে জপমালার মতো ফেরাতে ফেরাতে যুগে যুগে আকাশের মধ্যে ছুটে চলেছে, সেইটা আমি আমার রক্তের মধ্যে অনুভব করলুম। কর্মভারের সীমা নেই, অথচ মুক্তি বেগেরও সীমা নেই। কেউ বাঁধবে না, কেউ বাঁধবে না, কিছুতেই বাঁধবে না। অকস্মাৎ আমার মনের গভীরতা থেকে একটা বিপুল আনন্দ যেন সমুদ্রের জলস্তম্ভের মতো আকাশের মেঘকে গিয়ে স্পর্শ করলে। নিজেকে বারবার জিজ্ঞাসা করলাম, হঠাৎ তোমার এ হলো কি? প্রথমটা স্পষ্ট উত্তর পাওয়া গেল না। তারপরে পরিষ্কার বুঝলুম, এই কয়দিন যে বন্ধন দিন রাত আমার মনের ভিতরে এমন পীড়া দিয়েছে, আজ তার একটা মস্ত ফাঁক দেখা গেল। আমি ভারী আশ্চর্য হলুম, আমার মনের মধ্যে কোনো ঘোর ছিল না। ফটোগ্রাফের প্লেটে যেরকম করে ছবি পড়ে, আমার দৃষ্টিতে বিমলার সমস্ত কিছু তেমনি করে অঙ্কিত হলো। আমি স্পষ্ট দেখতে পেলুম বিমলা আমার কাছ থেকে কাজ আদায় করবার জন্য বিশেষ করে সাজ করেছে। আজকের দিনের পূর্ব পর্যন্ত আমি কখনোই বিমলাকে এবং বিমলার সাজকে তফাৎ করে দেখিনি। আজ ওর বিলিতি খোঁপার চূড়াকে কেবলমাত্র চুলের কুণ্ডুলি বলেই দেখলুম। শুধু তাই নয়, একদিন এই খোঁপা আমার কাছে অমূল্য ছিল, আজ দেখি এই সস্তা দামে বিকোবার জন্য প্রস্তুত। সন্দীপের সঙ্গে আমার দেশ নিয়ে পদে পদে বিরোধ হয়, কিন্তু সে সত্যকার বিরোধ। কিন্তু বিমলা দেশের নাম করে যে কথাগুলো বলছে, সে কেবলমাত্র সন্দীপের ছায়া দিয়ে গড়া, আইডিয়া দিয়ে নয়। এই ছায়ার যদি বদল হয়, ওর কথারও বদল হবে। এই সমস্তই আমি খুব স্বচ্ছ করে দেখলুম। লেশ মাত্র কুয়াশা কোথাও ছিল না। আমার সেই শোবার ঘরের ভাঙা খাঁচাটির ভিতর থেকে যখন সেই হেমন্ত মধ্যাহ্নের খোলা আলোর মধ্যে বেরিয়ে এলুম, তখন একদল শালিক আমার বাগানের গাছের তলায় অকস্মাৎ কি কারণে ভারী উত্তেজনার সঙ্গে কিচিমিচি বাঁধিয়েছে। বারান্দার সামনে দক্ষিণে খোয়া ফেলা রাস্তার দুই ধারে সারি সারি কাঞ্চন গাছ
অজস্র গোলাপি ফুলের মুখরতায় আকাশকে অভিভূত করে দিয়েছে। অদূরে মেঠো পথের প্রান্তে শূন্য গরুর গাড়ি আকাশে পুচ্ছ তুলে মুখ থুবড়ে পড়ে আছে। তারই বন্ধনমুক্ত জোড়া গরুর মধ্যে একটা ঘাস খাচ্ছে, আর একটা রৌদ্রে শুয়ে পড়ে আছে, আর তার পিঠের উপর একটা কাক ঠোকর মেরে মেরে কীট উদ্ধার করছে। আরামে গরুটার চোখ বুজে এসেছে। আজ আমার মনে হলো বিশ্বের এই যা কিছু খুব সহজ অথচ অত্যন্ত বৃহৎ, আমি তারই স্পন্দিত বক্ষের খুব কাছে এসে বসেছি। তারই আতপ্ত নিঃশ্বাস ওই কাঞ্চন ফুলের গন্ধের সঙ্গে মিশে আমার হৃদয়ের উপরে এসে পড়ছে। আমার মনে হলো আমি আছি এবং সমস্তই আছে। এই দুয়ে মিলে আকাশ জুড়ে যে সঙ্গীত বাজছে সে কি উদার, কি গভীর, কি অনির্বচনীয় সুন্দর। তারপরে মনে পড়ল দারিদ্র এবং চাতুরীর ফাঁদে আটকা পড়া পঞ্চু। সেই পঞ্চুকে যেন দেখলুম আজ হেমন্তের রৌদ্রে বাংলার সমস্ত উদাস মাঠ বাট জুড়ে ওই গরুটার মতো চোখ বুজে পড়ে আছে, কিন্তু আরামে নয়, ক্লান্তিতে, ব্যাধিতে, উপবাসে। সে যেন বাংলার সমস্ত গরিব রায়তের প্রতিমূর্তি। দেখতে পেলুম পরম আচারনিষ্ঠ ফোঁটা কাটা স্থূলতনু হরিশকুণ্ডু। সেও ছোট নয়, সেও বিরাট। সে যেন বাঁশ বনের তলায় বহু কালের বদ্ধ পচা দিঘির উপর তেলা সবুজ একটা অখণ্ড স্বরের মতো এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত হয়ে ক্ষণে ক্ষণে বিষ বিদ্যুৎ উদ্গার করছে। যে প্রকাণ্ড তামসিকতা একদিকে উপবাসে কৃশ, অজ্ঞানে অন্ধ, অবসাদে জীর্ণ, আর একদিকে মুমূর্ষুর রক্ত শোষণে স্ফীত হয়ে আপনার অবিচলিত জড়ত্বের তলায় ধরিত্রীকে পীড়িত করে পড়ে আছে। শেষ পর্যন্ত তার সঙ্গে লড়াই করতে হবে। এই কাজটা মুলতুবি হয়ে পড়ে রয়েছে শত শত বৎসর ধরে। আমার মোহ ঘুচুক, আমার আবরণ কেটে যাক, আমার পৌরুষ অন্তঃপুরের স্বপ্নের জালে ব্যর্থ হয়ে জড়িয়ে পড়ে থাকে না যেন। আমরা পুরুষ, মুক্তি আমাদের সাধনা। আইডিয়ালের ডাক শুনে আমরা সামনের দিকে ছুটে চলে যাব। দৈত্যপুরীর দেয়াল ডিঙিয়ে বন্দিনী লক্ষ্মীকে আমাদের উদ্ধার করে আনতে হবে। যে মেয়ে তার নিপুণ হাতে আমাদের সেই অভিযানের জয় পতাকা তৈরি করে দিচ্ছে, সেই আমাদের সহধর্মিনী। আর ঘরের কোণে যে আমাদের মায়াজাল বুনছে, তার ছদ্মবেশ ছিন্ন করে তার মোহমুক্ত সত্যকার পরিচয় যেন আমরা পাই। তাকে আমাদের নিজেরই কামনার রসে রঙে অপসরী সাজিয়ে তুলে যেন নিজের তপস্যা ভঙ্গ করতে না পাঠাই। আজ আমার মনে হচ্ছে আমার জয় হবে। আমি সহজের রাস্তায় দাঁড়িয়েছি, সহজ চোখে সব দেখছি। আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি দিলুম। যেখানে আমার কাজ সেইখানেই আমার উদ্ধার। আমি জানি বেদনায় বুকের নাড়িগুলা আবার এক একদিন টনটন করে উঠবে, কিন্তু সেই বেদনাকেও আমি এবার চিনে নিয়েছি। তাকে আমি শ্রদ্ধা করতে পারবো না। আমি জানি যে কেবলমাত্রই আমার, তার দাম কিসের? যে দুঃখ বিশ্বের, সেই তো আমার গলার হার হবে। হে সত্য, বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুতেই আমাকে ফিরে যেতে দিও না ছলনার ছদ্ম স্বর্গলোকে। আমাকে একলা পথের পথিক যদি করো, সেই পথ তোমারই পথ হোক। আমার হৃৎপিণ্ডের মধ্যে তোমার জয় ভেরি বেজেছে আজ। ইতি ঘরে বাইরে উপন্যাসের 11তম পর্ব নিখিলেশের আত্মকথা সমাপ্ত হলো। ধন্যবাদ।